আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। আয়েশার পরিবার শহরে থাকতো। বাবার রিটায়ার্ড হওয়ার পর তারা গ্রামের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তাই তারা শহরের জীবন ছেড়ে গ্রামে আসে। এই দেখো মা, এই হলো আমাদের গ্রাম। তুমি যখন ছোট ছিলে তখন আমরা এখানেই থাকতাম, তারপর চাকরির জন্য বাহিরে চলে যাই। মাশাআল্লাহ, গ্রামটি অনেক সুন্দর। আমার তো মন ভরে গেল এমন গ্রাম দেখে। গ্রাম যেমন সুন্দর, গ্রামের মানুষরাও সুন্দর হয়। তাদের সাথে কথা বললে দেখবে তোমার অনেক ভালো লাগবে। চলো বাবা, তাহলে কারোর সাথে কথা বলে দেখি। সামনে চলো, সামনে ওই বড় বটগাছটার নিচে অনেক মানুষ গল্প করছে। চলো তাদের সাথে পরিচিত হই। ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো চিনলাম না। আমরা আগে শহরে থাকতাম। আমার নাম রহমত। ওই যে দক্ষিণে যে দালান বাড়িটি আছে ওটা আমাদেরই ছিল। তোমরা ওই বড় দালান বাড়িতে থাকো? কখনো তো তোমাদের ওদিকে দেখিনি। ও বাড়িটা তো অনেক দিন থেকে তালা বন্ধ। আমরা এতদিন শহরে ছিলাম, এখন থেকে গ্রামে থাকব। তোমরা শহরে থাকো, তার মানে তো তোমরা অনেক অহংকারী। কি যে বলেন, আমরা কেন অহংকারী হতে যাব? শহরে থাকলেই কি কেউ অহংকারী হয়? ধুর মশাই, তোমাদের মতো শহরের মানুষেরা গ্রামের মানুষের বন্ধু হয় না। আমাকে আর ডাকবেন না, আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। বাবা, লোকটা আমাদের সাথে এমন করলো কেন? তুমি তো বলেছিলে গ্রামের মানুষ অনেক ভালো হয়, তাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করলো কেন? না রে মা, উনি হয়তো ভুল বুঝেছেন। সবাই তো আর একরকম নয়। চারপাশটা ঘুরে দেখিস, গ্রামের মানুষ অনেক ভালো। এখন চল আমরা বাড়িতে যাই। আর শোন, কালকে থেকেই কিন্তু তুই গ্রামের স্কুলে আসবি। ঠিক আছে বাবা। জানিস, আমাদের স্কুলে একটা নতুন মেয়ে এসেছে। ওরা নাকি আগে শহরে ছিল, এখন থেকে নাকি গ্রামেই থাকবে। শহরের মেয়ে? তার মানে তো অনেক অহংকারী। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর সাথে আমাদের বেশি মেলামেশা করা উচিত হবে না। বেশি কি বলছিস? ওর সাথে কোনো রকম মেলামেশা করাই আমাদের উচিত না। ওই যে দেখ, মেয়েটা আমাদের দিকে আসছে। চুপ কর, চুপ কর। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা জেনে তোমার কি? তুমি কেন এসেছো? সালামের আগে জবাব দাও। আমরা কি দেব না দেব সেটা আমাদের ব্যাপার, তুমি বলার কি? সালামের জবাব না দেওয়া তো অনুচিত। শোনো মেয়ে, তুমি আমাদের জ্ঞান দিতে আসবে না। তোমরা শহরের মেয়েরা এমন, তোমরা অনেক অহংকারী। তোমরা কেন আমাকে অহংকারী বলছো? আমি কি করেছি? শহরে যারা থাকে তারা গ্রামের মানুষদের অনেক কষ্ট দেয়। তারা কখনোই গ্রামের মানুষদের আপন হয় না। সবাই তো একরকম নয়। আমরা কখনোই তোমাদের কষ্ট দিতে আসিনি। আমরাও তো এই গ্রামেরই মানুষ। বাবার চাকরির জন্য আমাদের শহরে যেতে হয়েছিল। এখন থেকে আমরা এখানেই থাকবো। তোমরা আমাকে বন্ধু বানাবে? না না, আমরা কোনো শহরের মানুষকে বন্ধু বানাবো না। চল হামিম, আমরা যাই এখান থেকে। হ্যাঁ, চল এখান থেকে। ওরা কেন যে আমার সাথে এমন করছে? শহরে থাকি বলে কি আমরা মানুষ নই? আমি আর বাবা তো কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে ওরা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে?
সহপাঠীদের এমন ব্যবহারে আয়েশার মন ভেঙে যায়। সে বাড়ি এসে বাবার কাছে সবকিছু খুলে বলে। বাবা, শুনলে তো সবকিছু। আচ্ছা, আমরা কি এতটাই খারাপ যার জন্য সবাই আমাদের সাথে এমন করছে? আমরা খারাপ হতে যাব কেন মা? তাহলে ওরা আমাদের অহংকারী বলছে কেন? আমরা তো কোনো অহংকার করিনি, বরং আমরা তাদের সাথে মেলামেশা করতে চেয়েছি, তাদেরকে আপন করতে চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? না রে মা, অনেকদিন থেকে হয়তো তাদের মধ্যেই ভুল ধারণাটা ছিল যে শহরের মানুষেরা অহংকারী হয়, গ্রামের মানুষদের ভালোবাসে না। কিন্তু আসলে এটা সত্যি না। দেখবি একদিন তারা ঠিক বুঝতে পারবে যে আমরা ওদের কখনোই খারাপ চাইনি। সেদিনটা কবে আসবে বাবা? যেদিন আল্লাহ চাইবেন সেদিন তারা ঠিক বুঝতে পারবে। এখন চল, ঘরে বাজার নেই, আমরা বাজার থেকে কিছু কিনে আনি। ঠিক আছে, চলো। আয়েশা ও তার বাবা বাজারে আসে। বাজারের সবাই তাদেরকে আর চোখে দেখতে থাকে এবং নানা কিছু বলতে থাকে। তখনই সেখানকার একজন তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি রহমত ভাইজান না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি হাকিম। আমার এই চিন্তাছেন না? আমার মায়ের চিকিৎসার সময় তো আপনি খরচ করলেন, সব ওষুধপাতি কিনে দিলেন। আরে হাকিম, তুমি কত বড় হয়ে গেছো। যখন তোমার মা অসুস্থ ছিল তখন বেশি বয়স ছিল না তোমার। ভাইজান, আপনি দেশে আইছেন, একটাবার খবরও পাইলাম না। খবর আর কি দেব, আমাদের গ্রামের মানুষেরা এত বদলে গেছে। কেন ভাইজান, কি হইছে? শহর থেকে এসেছি, সেই থেকে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। বলছে শহরের মানুষেরা নাকি খারাপ। বাদ দেন তো গ্রামবাসীর কথা, ওরা কি আর আপনারে চেনে? আপনি যে কত বড় মনের মানুষ এটা কেবল আমিই জানি। দেখবেন ওরাও একদিন আপনারে অনেক ভালোবাসবো। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ ঠিকই ওদের ভুল ভাঙিয়ে দেবে। সঙ্গে এই মামুনিটা বুঝি আপনার মেয়ে? চলো মামুনি, তোমাদের বাজারটা ঘুইরা দেখাই। ঠিক আছে, চলো। আমি তো ভাবতাম গ্রামের সবাই খারাপ, সবাই বাজে ব্যবহার করে, কিন্তু তুমি অনেক ভালো। চলো, আমরা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা মামুনি, চলো। আজ সারা রাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হলো। বাবা, খবরে কি বলছে দেখো, আজকে নাকি অনেক বৃষ্টি হবে। বৃষ্টির দিনে বৃষ্টি তো হবে, এটা নিয়ে এত চিন্তার কি আছে রে মা? বাবা, গ্রামের মানুষদের তো ভালো বাড়ি ঘর নেই। আমাদের না হয় ইটের বাড়ি, কিন্তু তাদের তো বাঁশের বাড়ি, টিনের বাড়ি। ওদের অভ্যাস আছে, এমন কত ঝড় বাদল গেছে ওদের বাড়ির ওপর দিয়ে। তুমি যাই বলো না কেন বাবা, ওদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করতে হবে না, ওদের কিছুই হবে না। যা, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। ঠিক আছে বাবা। সেদিন রাতে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। সারা রাত সারা দিন শুধু বৃষ্টি হতে থাকে। এত পরিমাণে বৃষ্টি হয় যে গ্রামের বাড়িঘর পানিতে ডুবে যেতে থাকে। সবাই ঘরের চালে আশ্রয় নেয়। দেখেছো বাবা, চারদিকে কত পানি, গ্রামের মানুষ তো তলিয়ে যাচ্ছে। আমাদের যদি এত বড় দালান না থাকতো তাহলে হয়তো আমরাও তলিয়ে যেতাম। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এরকম বন্যা তো আগে কখনো হয়নি। বাবা, আমাদের ঘরে বসে থাকলে কি চলবে বলো? তাহলে কি করবি? গ্রামবাসীদের সাহায্য করবি? হ্যাঁ বাবা, ওরা বিপদে পড়েছে, আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। দেখো,
এই বন্যায় হয়তো অনেকেই না খেয়ে আছে। তোর মনটা অনেক নরম রে মা। আমি অবশ্যই ওদের সাহায্য করব। এই দুঃসময়ে আমরা ওদের পাশে থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি এক্ষুনি একটা নৌকার ব্যবস্থা করো, আমরা নৌকায় করে ওদের সাহায্য করব। আমি এখনই ব্যবস্থা করছি। এরপর আয়েশা এবং আয়েশার বাবা নৌকায় করে গ্রামবাসীদের খাবার বিতরণ করতে থাকে এবং যারা একেবারেই আশ্রয়হীন হয়ে গেছে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেয়। আয়েশা এবং আয়েশার বাবার এমন উদারতা দেখে গ্রামবাসীদের ভুল ভাঙে এবং তারা আয়েশাদের আপন করে নেয়। মা আয়েশা, খরচের ব্যাগটা নিয়ে যা। বাবা, তুমি আমার চকলেট এনেছো? না রে মা, তোর জন্য চকলেট আনতে পারিনি। কি গো, শুধু চাল নিয়ে আসলে? তরকারি কোথায়? খাবো কিভাবে তরকারি ছাড়া? পকেটে আর একটা টাকাও নেই। চাল আনতে পেরেছি, এটাই অনেক। খেতে তো হবেই, শুধু কি আর ভাত খেয়ে থাকা যায়? এক কাজ করো, কারো বাড়ি থেকে একটু কচু শাক তুলে আনো। আজ না হয় কদু শাক দিয়ে চালিয়ে দেব, কিন্তু তারপর কি করব? পরের ব্যাপার পরে দেখা যাবে। আমি আর কি করতে পারি? কাজকর্ম নেই, যেটুকু করি তার অর্ধেক দিতে হয় ঋণ শোধ করতে। যেদিন থেকে মেয়ের বিয়ে দিলাম সেদিন থেকে মাথার ওপর ঋণ বোঝা হয়ে আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি বসো, তোমাকে একটু মুড়ি খেতে দেই। রাবেয়া ঘর থেকে মুড়ি এনে আলিফকে খেতে দেয়। একটু পর পাওনাদার এসে হাজির হয়। এই তো আলিফ, আজ তোমাকে বাড়িতে পেলাম। তোমাকে তো আজকাল দেখাই যায় না। কাজে যেতে হয়, তাই বেশিরভাগ সময় বাইরে থাকি। তা আপনি হঠাৎ? হঠাৎ আবার কি, প্রায়ই আসি, কিন্তু তোমার দেখা মেলে না। আজ যেহেতু পেয়েছি তাই টাকার কথা বলেই দিই। মনে আছে তো টাকার কথা? কবে দেবে শুনি? দেব, ইনশাল্লাহ দিয়ে দেব। আমাকে আর একটু সময় দিন। মেয়ের বিয়ে দিয়েছ বছর খানেক হলো, এখনো সব টাকা শোধ করতে পারোনি। লাভ তো বাড়ছে, আবার সময় চাইছো তুমি। আমাকে আরেকটা বছর সময় দিন। কি বললে? আরো একটা বছর? পাগল হয়েছ নাকি? আমি তোমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে টাকা ফেরত না দিলে তোমার বাড়িঘর সব আমার নামে লিখে নেব। হ্যাঁ। কি বলছেন? ঘর দিয়ে দিলে আমরা থাকবো কোথায়? জঙ্গলে গিয়ে থাকো। টাকা নেওয়ার সময় এসব কথা মনে ছিল না? আমি আমার কথা বলে দিলাম, এখন তুমি তোমার কথা রাখো। চলি, 1 সপ্তাহ পরে দেখা হবে। পাওনাদার আলিফকে হুমকি দিয়ে চলে যায়। আলিফ মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে যায়। বাবা, লোকটা এভাবে কেন বলে গেল? তারা কি সত্যি আমাদের বাড়িঘর নিয়ে নেবে? সেটাই তো ভাবছি মা, 1 সপ্তাহের মধ্যে এত টাকা কিভাবে জোগাড় করব? বাবা, উনি তোমার কাছে সুদ চাইছেন কেন? তুমি কি সুদ নিয়েছো নাকি? হ্যাঁ রে মা, আজকাল কেউ বিনা সুদে টাকা ধার দিতে চায় না। বাবা, তুমি জানো না সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। হারাম জিনিসে আল্লাহর বরকত কখনোই থাকে না। আল্লাহর ওপর ভরসা রাখো বাবা, তিনি নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ বের করে দেবেন। এটাই তো মস্ত বড় ভুল করেছি রে মা, এখন সেই ভুলের শাস্তি পাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদের রহম করো। 1 সপ্তাহ ধরে আলিফ অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না। নির্ধারিত দিন শেষ হয়ে যায়। 1 সপ্তাহ পর পাওনাদার লাঠিয়ালদের নিয়ে আলিফের বাড়িতে আসে। এই যে আলিফ, বাড়ি থেকে বের হও। লুকিয়ে থেকো না, বাড়ি থেকে বের হও। কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করছেন কেন? কেন চিৎকার করছি জানিস না? আজ ছিল তোর শেষ দিন টাকা ফেরত দেওয়ার, কিন্তু 1 পয়সাও দিসনি তুই। এখন সব কাগজপত্র আমার হাতে দিয়ে দে বলছি। না না, আমরা কাগজপত্র কেন দেব? বাড়িঘর আপনাকে দিয়ে দিলে আমরা থাকবো কোথায়? অত শত আমি বুঝি না,
যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকো। না, আমরা আমাদের বাড়ি কাউকে দেব না। আমার পাশের দুজনকে দেখছিস তো, একটা লাঠির বাড়ি পড়লে কেমন লাগে বুঝবি। বলছি কাগজপত্র এখনই দিয়ে দে, নইলে কিন্তু ভালো হবে না। আর কোনো সময় দিতে পারবো না। এই তোরা যা, ওদের ঘর থেকে সব কাগজপত্র নিয়ে আয়, আর ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। পাওনাদারের লাঠিয়ালরা জোর করে আলিফের ঘর থেকে কাগজপত্র নিয়ে নেয় এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের মাথা গোজার ঠাঁইটুকু আর রইল না। এই ছোট মেয়েটাকে নিয়ে কি তবে গাছের তলায় থাকতে হবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। চলো কাফি ভাইদের বাড়িতে যাই, নিশ্চয় ওনারা আমাদের থাকতে দেবেন। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম কাফি ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমরা সবাই একসাথে এই অবেলায় হাজির হলে কেন? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাফি ভাই। এখন আপনি আমাদের শেষ ভরসা। কেন, কি হয়েছে? কিসের বিপদ? আমাদের বাড়িঘর সব পাওনাদার নিয়ে গেছে, এখন মাথা গোজার ঠাঁইটুকু নেই। যদি দয়া করে আমাদের আপনার বাড়িতে একটু থাকতে দেন। আরে ভাই, আমি তোমাদের কিভাবে আশ্রয় দেব? আমার নিজেরই তো জায়গার অভাব। আমি ওসব পারবো না বাপু, তোমরা অন্য কোথাও যাও। যাও যাও যাও। কাফির কথা শুনে ওদের মন অনেক খারাপ হয়ে যায়। ওরা সেখান থেকে চলে আসে এবং জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। বাবা, আমার খুব পা ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। আমারও খুব ক্লান্ত লাগছে। রাবেয়া, চলো এখানে একটু বসি। বাবা, তুমি একদম চিন্তা করো না। আশ্রয় দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি ঠিক আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। এখন একমাত্র ভরসা আল্লাহ। এই জায়গায় এত এত বাঁশ হয়েছে, গিজগিজ করছে একদম। বাবা, এগুলো কার বাঁশ বাগান? এগুলো কারো নয় রে, এটা তো জঙ্গল, সবার জন্য খোলা জায়গা। বাবা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে মা? আমি একদিন একটা বই দেখেছিলাম, বাঁশ দিয়ে কি সুন্দর বাড়ি বানানো যায়। আমরাও তো এটা দিয়ে একটা বাড়ি বানাতে পারি। এই জমিটা তো কারো নয়, আমরা এখানেই আমাদের ঘর তৈরি করব। মেয়েটা কিন্তু ঠিকই বলেছে, আমরা চেষ্টা করলে বাঁশ দিয়ে বাড়ি বানাতে পারি। তা তো ঠিক বলেছিস। ঠিক আছে রে মা, আমরা কাল থেকেই কাজে লেগে পড়ব। তুই আমাকে একটু শিখিয়ে দিস, ঠিক আছে? তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমরা তিনজন মিলে একটা সুন্দর বাড়ি বানাবো। আচ্ছা রে মা, ঠিক আছে। পরের দিন আলিফ, রাবেয়া ও আয়েশা মিলে বাঁশ কেটে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। নতুন ধরনের এই বাঁশের ঘর চারপাশের মানুষের নজর কাড়ে। হঠাৎ এক পথচারী আগ্রহ নিয়ে এগিয়ে আসে। এই যে ভাই, এই বাড়িটা কেমনে বানাইলেন একটু বলেন তো? কেন, বাঁশ দিয়ে বানিয়েছি। আমার মেয়ে স্কুলে এই ব্যাপারটা পড়েছিল, ওর বুদ্ধি কাজে লাগিয়ে বানিয়েছি। তাই বলো? তোমার হাতের কাজও বেশ ভালো। আমরা চাইলেও এমন ঘর কিন্তু বানাইতে পারবো না। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের। শোনো, এই সব বাঁশের চাহিদা কিন্তু অনেক বেশি, এগুলা ভালো দামে বিক্রি করা যায়। কি বলছেন, সত্যি নাকি? হ, একদম সত্যি। তোমার এই ডিজাইনটা আমার দারুণ লাগছে। আমি তোমারে একটা প্রস্তাব দিতে চাই। বলুন, কি প্রস্তাব? আমি তোমারে বাসায় না দেবো, তুমি এমন সুন্দর সুন্দর বাড়ি বানাইবা, এইগুলা আমরা বাইরে বিক্রি করবো, অনেক লাভ হইব, 2 ভাগে ভাগ কইরা নিমু। ও, মানে এটা পার্টনারশিপ? বাহ, তুমি পার্টনারশিপ মানে জানো? জানি তো। তোমার মেয়ে তো দেখি খুব বুদ্ধিমান আর শিক্ষিত। ওর জন্যই তো এই বাড়িটা বানাতে পেরেছি, সব বুদ্ধি তো ওরই।
তাইলে তো বাড়ির ডিজাইনারও পাইয়া গেলাম। বাহ, এবার আমরা 3 জন পার্টনার হইলাম। এইবার দারুণ সব বাড়ি বানাবো। দেখবা একদিন আমরা সবাই বিখ্যাত হয়ে যাব। তখন আর তোমাদের এই ছোট্ট কুটিরে থাকতে হইব না, বড় দালানে থাকবা, বুঝলা? আচ্ছা আচ্ছা, তাই হবে। দেখলে বাবা, বলেছিলাম না আশ্রয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা।